দুই ভাগ হওয়া যুদ্ধ বিমান উদ্ধারে অভিযান। প্লেনটা দেখি যে পিছন থেকে আগুন জ্বলতে আছে, 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। দুই ভাগ হয়ে গেছে, এটা মানে ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দেখি সামনে আর এক অংশ পড়ছে দেখি পিছনে। এই মুহূর্তে আগুন লাগছিল, ইচ্ছা করলে তখন ওরা ওখান থেকে প্যারাসুট জাম দিয়ে নামতে পারতো। জানমালের ক্ষতি না হয় তার জন্য ওরা ওই নদী কর্ণফুলী নদীতে ওরা বিমানটাকে ল্যান্ড করানোর জন্য ওই পর্যন্ত চলে আসছেন এবং এই কারণেই মূলত ওই মুহূর্তে আর ওরা লাস্টলি সেফ টাইমে ওরা জাম করতে পারে নাই। ছাত্র ছিল এবং সে চাকরিকালীন সময়ও সে খুব মেধার পরিচয় দিছে। নিজেদের জীবন উৎসর্গ করে সে পানিতে যেয়ে পড়ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদ্যুতের সংকট হলে গ্রামে নয়, লোডশেডিং হবে গুলশান বনানীতে। সংসদে প্রধানমন্ত্রী। কোনো প্রকল্পে অর্থ আত্মসাতের সুযোগ রাখেনি সরকার। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত 7 জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। এবং আল্লাহর নৈকট্য পেতে মক্কার পানে মুসল্লিরা। হজ যাত্রার প্রথম দিনে সৌদি আরবে গেলেন 2000-এরও বেশি। সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীদের সন্তোষ। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। প্যারাশুট দিয়ে 2 পাইলট নেমে এলেও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান আর উইং কমান্ডার সোহান হাসান খান সিএমএইচে চিকিৎসাধীন। সাথে সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকেই মোড় করছে। এইদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় দুই ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দেখি সামনে আর এক অংশ পড়ছে দেখি পিছনে। এটা আরেকটু যদি টাইমিং এ মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকেও অ্যাক্সিডেন্ট করতে হইতো। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান চালাচ্ছেন নৌবাহিনীর ডুবুরি দল ও কোস্টগার্ড। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে যোগ দিয়েছে নৌবাহিনীর একাধিক ডুবুরি দল। সে সাথে রয়েছে অত্যাধুনিক সোনার জাহাজ, যে জাহাজ থেকে পুরো স্ক্যান করা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটি কোথায় রয়েছে তা শনাক্ত করা যায়নি। প্রযুক্তি এবং ম্যানুয়াল 2 পদ্ধতিতে চলছে এই বিধ্বস্ত বিমান শনাক্তের কাজ। ডুবুরি দলগুলো একের পর এক ড্রাইভ দিয়ে যাচ্ছে কর্ণফুলী নদীতে, কিন্তু কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা হওয়ায় এই জায়গাটি খুবই বিপদসংকুল, যে কারণে উদ্ধার কাজে ব্যাক পেতে হচ্ছে নৌবাহিনীর ডুবুরি দলকে। তবে এই কর্ণফুলী নদীর মোহনাকে নিরাপদ করা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরে আসা দেশি বিদেশি জাহাজগুলোকে এই কর্ণফুলী নদীর মোহনা অতিক্রম করে যেতে হয়। তাই বিধ্বস্ত বিমানটি এখানে থাকলে জাহাজ চলাচলে বিঘ্ন হওয়ার শঙ্কা রয়েছে। তাই নৌবাহিনী জোর তৎপরতা চালাচ্ছে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের। বিমানটি শনাক্ত হলে সেটি উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানকে। কর্ণফুলী নদীর মোহনা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে জানমালের ক্ষতি কমাতে দুর্ঘটনা কবলিত বিমান পানি পর্যন্ত আনার প্রচেষ্টা ছিল পাইলটদের, আর তা করতে গিয়ে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রাণ উৎসর্গকে গর্বের বলে মনে করছেন নিহতের স্বজনরা। এবং সে চাকরিকালীন সময়ও সে খুব মেধার পরিচয় দিছে। তিনি বিভিন্ন স্থানে, চায়না, ভারত, বিভিন্ন জায়গায়
এ পর্যন্ত সে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সেখানে কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করে সে তার চাকরি জীবনে সফলতার সাথে সব এই পর্যন্ত করেছেন আর কি। দেশমাতৃকার কল্যাণে প্রশিক্ষণে থাকা অবস্থায় আসিম জাওয়াদের মৃত্যুকে গর্বের বলে মনে করছেন স্বজন ও এলাকাবাসী। তার ছোটবেলার শখ ছিল পাইলট হবে, সে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। ওরা বাংলাদেশের একজন চৌকস অফিসার ও বাংলাদেশের জানমালের রক্ষা করার জন্যই ও এটা এইভাবে মারা গেছে। আমি মনে করছি যে বীরের সাথে মারা গেল। বিদ্যুতের সংকট হলে এখন থেকে গ্রামে নয়, গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ আইন নিয়ে যারা সমালোচনা করছেন তারা অর্বাচীন। পৃথিবীর কোনো দেশই ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে না। রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দিয়েছেন সংসদ নেতা। আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি। এটা যতই বলেন, আজকে যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। দায় মুক্তি আমরা দেই না, এটা মাথায় রাখতে হবে। এটার প্রয়োজন নাই যারা বলে, তারা কি, তাদেরকে কি বলবো? অর্বাচীন ছাড়া। যে প্রচণ্ড গরম, সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কাজে সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। আর হ্যাঁ, আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন থেকে সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে দেশটির সরকারেরও। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতিও পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন কোয়াত্রা। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে
ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে। এরপর দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। সীমান্তে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করেছে বিএনপি। তবে প্রথম ধাপের নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত 7 নেতা। অন্যদিকে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, জনগণ এই সরকারের উপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা। আহমেদ সালেহিনের কাছে শুনবো বিস্তারিত। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য, যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায় এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতা যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে, কারণ এতে নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি, আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঢাকায়। বিক্ষোভ মিছিল নিয়ে শত শত মানুষ ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে শাহজাদপুরে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি তুলেছেন তারা। এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। দেশের মানুষ ধিক্কার জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে। আমেরিকা সব জায়গায় মানবতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, সেখানে কিভাবে ফিলিস্তিনে এত বর্বর হত্যাকাণ্ড হচ্ছে? মিছিল আর সামনে এগোতে না পারায় সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভে বক্তব্য দেন আয়োজকরা। একটা গণহত্যা হচ্ছে, আপনারা এই প্রতিবাদে শামিল হন। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজস্থানের একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে। বাংলাদেশে আমেরিকান পণ্য সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে শুরু হলো 29তম ইউএস ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় এই প্রদর্শনী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমাদের আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আপনার বা সেবা এবং মানে কমোডিটি এখানে সেল করছে, সেটা একটা শোকেসিং করা, মানুষকে জানানো, এইগুলো দেখে ধরেন যারা এন্টারপ্রেনার তারা উদ্বুদ্ধ হয়। প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থ পাচারের বিষয়ে শক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, ব্যবসায়ীদের উপরে অনেক
সিরিয়াস একটা চাপ পড়বে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 44টির বেশি প্রতিষ্ঠানের তৈরি শতাধিক মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। 419 জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে হজ টার্মিনালে পৌঁছায় ফ্লাইটটি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশি হজ যাত্রীদের স্বাগত জানান। বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি যাত্রীরা। রিয়াদ থেকে সে খবর জানাবো আরিফুর রহমানের রিপোর্টে। স্থানীয় সময় সকাল 11:30টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় পাশে আসছে বলে আশ্বাস দেন তারা। এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। সৌদির পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশ বিমানে আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন রাতের সময়। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। চতুর্থ টি-20তে শুক্রবার হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল। ঢাকা পর্বে শক্তি বাড়ছে। টাইগারদের দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম পর্বে 3 ম্যাচের 3টিতে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপ সামনে থাকায় চতুর্থ ম্যাচে দলের শক্তি আরও বাড়াতে যাচ্ছেন হাথরুস সিংহে। দীর্ঘ 10 মাস পর ন্যাশনাল টিমের ক্যাম্পে ফিরেছেন সাকিব। আইপিএল শেষে মুস্তাফিজে যোগ দিয়েছেন। চতুর্থ ম্যাচে তাই বড় বদল আসতে যাচ্ছে টাইগার একাদশে। সৌম্য ফেরায় জায়গা হারাতে পারেন লিটন। এছাড়াও সাকিবকে জায়গা করে দিতে শেখ মেহেদী বাদ পড়তে পারেন একাদশ থেকে। ম্যাচের আগে হোম অফ ক্রিকেটে বেশ সিরিয়াস অনুশীলন করেছে নাজমুল হোসেন শান্তরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিদ্যুতের সংকট হলে গ্রামে নয়, লোডশেডিং হবে গুলশান বনানীতে। সংসদে প্রধানমন্ত্রী। কোনো প্রকল্পে অর্থ আত্মসাতের সুযোগ রাখেনি সরকার। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।